শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা চ্যানেল 24 এর এই আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই চট্টগ্রামের দুর্যোগ নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েকদিন ধরে দুর্যোগের কবলে চট্টগ্রাম অঞ্চল। এর মধ্যে চট্টগ্রাম নগরে যেমন জলাবদ্ধতার কারণে কয়েকদিন ধরে মানুষের দুর্ভোগ ছিল, পাশাপাশি এই মুহূর্তে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা যেমন পানিতে ডুবে আছে, একইভাবে কক্সবাজার এবং বান্দরবনের মানুষও দুর্ভোগ পোহাচ্ছে। এইসব বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। বিশেষ করে এই চট্টগ্রাম অঞ্চল কেন ডুবছে বারবার, এই প্রসঙ্গেই আমরা আলোচনা করতে চাই। আমরা একটু চলে যেতে চাই, মাঠ পর্যায়ের কথা শুনতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। আমরা প্রথমে যাব আমাদের সহকর্মী আজিম নিহাদের কাছে। তিনি রয়েছেন কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন। আজিম নিহাদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এবং এর মধ্যে আমরা যেটা দেখলাম যে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবেছে চট্টগ্রাম অঞ্চল, তার মধ্যে কক্সবাজারের বেশ কয়েকটি উপজেলা বন্যা কবলিত। আপনার কাছে আমরা সারা দিন ধরে আসলে নানা দুর্ভোগের কথা শুনছিলাম, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আমরা শুনতে চাই, যেহেতু আপনি মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে কথা বলেছেন, শুনতে চাই কেন আসলে সেখানে ডুবলো এবারের বন্যায়। আপনি ঠিকই বলেছেন যে এবার আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে চকরিয়া পেকুয়ার মানুষ। বিশেষ করে চকরিয়ার কথা যদি আমি বলি, আমি সকাল থেকে বেশ কিছু জায়গায় গিয়েছি, সেখানকার লোকজনের সাথে কথা বলেছি এবং পেছনের ঘটনা জানবার চেষ্টা করেছি। তারা অধিকাংশ লোকজন যেটি বলছে যে মাতামুহুরীর নদীর যে খনন সেটি আসলে কয়েক বছর ধরে হচ্ছে না। বিচ্ছিন্নভাবে কিছু লোকজন অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে সেটি আরও বেশি একদিকে ভেঙে যায়, আরেকদিকে গড়ে যায়, এরকম অবস্থা হয়। সঠিকভাবে ড্রেজিং না করার কারণে প্রতি বছর আসলে এভাবে ছোট ছোট বন্যার মুখোমুখি হয়ে আসছিল। সর্বশেষ এবার সবচেয়ে বড় বন্যার মুখোমুখি হয়েছে। বিশেষ করে 2023 সালেও আমরা এরকম কিছু একটা পরিবেশ দেখতে পেয়েছিলাম, যদিও এবারের মতো ভয়াবহ পরিস্থিতি হয়নি, এত দীর্ঘ সময় ধরে পানি থেকে যায়নি। আজকে আপনি জানেন যে গত এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিতে আমরা গত 4 দিনেরও বেশি সময় ধরে কিন্তু লোকজন ডুবে আছে, এখনো পর্যন্ত পানি নামেনি। আজকে গতকাল রাত থেকে বৃষ্টি কিছুটা কম হয়েছে, ফলে গলা পানি থেকে কোমর পানিতে আসছে, কিন্তু এখনো পানি শুকিয়ে যায়নি। ফলে মানুষের যে দুর্ভোগ সেটি কোনো অংশে কমেনি। স্থানীয় কিছু কিছু লোকজন অভিযোগ করছেন যে শুধুমাত্র বাকখালী মাতামুহুরী নদীর খনন নয়, এর আশপাশে যে সংযোগস্থল যে ছোট ছোট খালগুলো রয়েছে সেই খালগুলোতেও ড্রেজিং ব্যবস্থা করা হয়নি এবং সেখানে কিছু কিছু খালে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। এবং বিশেষ করে যে সমস্ত জায়গা দিয়ে আসলে পানি সহজে নেমে যাওয়ার কথা, সেখানে অতীতে বেশ কয়েক বছর ধরে সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং এই অবৈধ স্থাপনার কারণে সেখান থেকে পানি নামতে না পারাই মাতামুহুরী নদীর পানি ঢুকে সেখানে আরও অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এবং আজকে আমরা এর পাশাপাশি আরও একটি বিষয় যেটি জেনেছি, সেটি হচ্ছে যেই সময় আসলে সুইচ গেটগুলো খুলে দেওয়ার কথা ছিল সেই সময়ে কিন্তু সুইচ গেটগুলো খুলে দেয়নি, ফলে বৃষ্টির পানি বা মাতামুহুরী ঢলের যে পানি সেটি নামার সুযোগ পায়নি। এই কারণে আসলে চকরিয়ার যে বন্যা পরিস্থিতি সেটি তৈরি হয়েছে এবং এর পেছনে তারা শুধুমাত্র যারা দায়ী ব্যক্তি তাদের পাশাপাশি প্রশাসনের অবহেলাকেও তারা কারণ হিসেবে দেখছেন। কারণ যেসব জায়গায় আসলে উপজেলা প্রশাসনের বা পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে যাদের আসলে পর্যবেক্ষণ করার কথা ছিল, তারা আসলে সঠিকভাবে পর্যবেক্ষণ করেনি এবং দুর্ভোগের সময়ও মানুষের পাশে তারা দাঁড়ায়নি। বিশেষ করে শুধু এইগুলো নয়, আসলে চকরিয়া পেকুয়াতে আমরা যেটি বিশেষ করে পেকুয়ার কথা যদি বলি, পেকুয়ায় সর্বপ্রথম যেই বেড়িবাঁধটি ভেঙে গিয়েছে সেটি হচ্ছে মেহেরনামা এলাকায়। সেই মেহেরনামার বেড়িবাঁধটি অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল এবং যখন আসলে এই বেড়িবাঁধগুলো মেরামত করার কথা সেই সময়ে মেরামত করা হয়নি। তারা আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে বর্ষাকাল আসলেই কিছু সেখানে যে বালির জিও টিউব দেওয়ার ব্যবস্থা করে, সে কারণে তারা আসলে সঠিক সময়ে পরিকল্পনা না নেওয়ার কারণে বারবার প্রতি বছর বিশেষ করে অন্যান্য সময় আমরা কুতুবদিয়া মহেশখালীতে দেখলো, এবার কিন্তু পেকুয়ার মানুষের দুর্ভোগের চিত্র দেখতে পেয়েছি, চকরিয়ার দুর্ভোগের চিত্র দেখতে পেয়েছি। একই সাথে পানি সহজে নেমে না যেতে পারার কারণে রামুর যে দক্ষিণ মিঠাছড়ি রয়েছে এবং গর্জনিয়া কচ্ছপিয়া সব এলাকায় কিন্তু পানিতে ভাসছে এই মুহূর্তে। এবং মানুষ ধারণা করছিল যে গতকাল রাতের বৃষ্টি কমে যাওয়ার ফলে এখন আবারও বৃষ্টি
বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে, কিন্তু এখন গত 1 ঘন্টা ধরে প্রবল আকারে বৃষ্টি হচ্ছে, ফলে ভারী বৃষ্টি যদি আবারও হয় তাহলে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। সে কারণে উপজেলা প্রশাসন বা প্রশাসনের পাশাপাশি তারা সেনা মোতায়েনের দাবি জানাচ্ছে, যাতে করে উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সহায়তা পৌঁছানো যায়। আজিম নিহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক বিস্তারিত তথ্য জানালেন, বিশেষ করে কেন কক্সবাজারে এই যে ভয়াবহ বন্যা তার কারণ কি সে বিষয়ে আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যেতে চাই পাহাড়ে। বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন, আমি আপনার কাছে যেটা আজিম নিহাদের কাছেও জানতে চেয়েছিলাম যে সেখানে কেন ডুবলো, কিন্তু বান্দরবনের একটু ব্যতিক্রম একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা কয়েক বছর আগেও এরকম একটা ভয়াবহ বন্যা দেখেছিলাম যেখানে বান্দরবনের একেবারেই পুরো জনপদ ডুবে গিয়েছিল। এবারও দেখলাম যে শহরের অনেক এলাকা ডুবে গেছে। কেন আসলে এইরকম একটি পাহাড়ি শহর হয়েও সেখানে বারবার বন্যা হচ্ছে? হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন। গত 7 দিনে যে টানা বর্ষণ, এটি আসলে ছোট একটি বর্ষণ বলা যায়। পাহাড়ি সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদীর জন্য এটি কিন্তু আসলে অনেকটা ছোট, কিন্তু এই সময়টাতে এসে এই অল্প বৃষ্টিতে কিন্তু আসলে বিভিন্ন শহর অলিগলিগুলো তলিয়ে যাচ্ছে, নির্মন্থরগুলো তলিয়ে যাচ্ছে। এটি মূল কারণ হিসেবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে আসলে শুষ্ক মৌসুমে বান্দরবানের বিভিন্ন ছোট বড় পাহাড়গুলো অবৈধভাবে আসলে কর্তন করা হয়। এই কর্তনের মাটি এসে কিন্তু জিরি, ঝর্ণা এবং নালা নর্দমা সহ নদীতে প্রবেশ করে। এটির কারণে গত 38 বছর যাবত 1991 সালের পরবর্তী বা এর আগে থেকে কিন্তু এই সাঙ্গু নদীর কোনো খনন বা ড্রেজিং করা হয় নাই। অন্যদিকে বান্দরবানের লামা মাতামুহুরী যে নদীটি রয়েছে সেটিরও কোনো ড্রেজিং না থাকার কারণে কিন্তু নদীর গভীরতা দিন দিন কমতে শুরু করেছে। অল্প বৃষ্টিতে কিন্তু নির্মন্থরগুলো প্লাবিত হচ্ছে এবং পৌরসভা বা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে সমস্ত ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত ময়লা আবর্জনার কারণে বা মাটি পড়ে আসার কারণে পাহাড়ের ঢালের মাটির কারণে কিন্তু সেগুলো ভরাট হয়ে যাচ্ছে। আরো একটা বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে বাজার ফান্ড এবং জেলা প্রশাসনের একটু অলিখিত দ্বন্দ্বের কারণে কিন্তু বাজার ফান্ড বলে বিভিন্ন নদী জিরি ঝর্ণাগুলো আসলে দখল করে নিচ্ছে অসাধু উপায়ে, দখলদারদের দখলে চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি বান্দরবানে যে একমাত্র মেসকি ছড়া রয়েছে সেটিও কিন্তু আসলে ব্রিজের নিচে পর্যন্ত আসলে মানুষের অনেক একাধিক ঘরবাড়ি হয়েছে। যে মেসকি সিটির যে প্রশস্ততা ছিল সেটিও এখন হারিয়েছে। আসলে বলতে গেলে নদী, সাঙ্গু নদী, মাতামুহুরী নদী এবং মেক্সি ছড়া জিরি ঝর্ণাগুলো তাদের যে যৌবন বলেন বা যে গভীরতা নিজস্ব যে শক্তি সেটি কিন্তু হারিয়েছে। এটির কারণে কিন্তু পাহাড়ে বারবারই বন্যার ছোঁয়া লাগছে। আমরা দেখেছি 2017 সালে একেবারে এক এক করে 3বার আসলে বন্যার সংঘটিত হয়েছিল, বেশ কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে পাহাড় ধসের মতো। এরপর 2023 সালে আরো একটি ভয়াবহ বন্যার শিকার হয় পার্বত্য জেলা বান্দরবান। তখন দেখেছিলাম বান্দরবানের প্রতিটি অলি গলি হাট বাজার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা আসলে পানিতে নিমজ্জিত ছিল এবং সেই বন্যা এত ভয়াবহতা ছিল যে কারণে প্রায় 9 দিন যাবত বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ ছিল। এবারে কিন্তু এই টানা 7 দিনের এই বৃষ্টিতে কিন্তু বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ, বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে, প্রাণহানিও ঘটেছে। গত 1 দশকে 110 জনের মতো পাহাড় ধসে প্রাণ গেছে এবং নদীতে বেশি গিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আসলে 49 জনের মতো মানুষ মারা গেছে গত 5 বছরে। তো সব মিলিয়ে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি এই যে প্রতি বছর মানুষ যে পরিমাণে পাহাড় কাটছে, পরিবেশ অধিদপ্তরের নিজ ভূমিকার কারণে কিন্তু এই পাহাড়গুলো প্রতি বিভিন্ন নালা বান্দরবানের সাঙ্গু নদীটি বলতে গেলে এই নদীর পানি কিন্তু বান্দরবান শান্তি থেকে এই নদীর কোনো জায়গায় খনন না হওয়ার কারণে এটার গভীরতা দিন দিন কমতে শুরু করেছে এবং নদীর 2 পাশ জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় দখলদারদের দখলে চলে গেছে। আমরা দেখছি ভবন নির্মাণ হচ্ছে প্রতিদিনে, কিন্তু প্রশাসনের কোনো হস্তক্ষেপ না, সেই সমস্ত ভবনগুলো উৎখাতে কোনো কার্যকরী পদক্ষেপ। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডেরও আমরা নীরব ভূমিকা পালন করছি। বিভিন্ন জায়গায় নদী মাটি ভরাট হয়ে যাচ্ছে বা বালু উত্তোলন করতে কোনো ধরনের পদক্ষেপ তাদের না থাকার কারণে প্রতি বছর এই বান্দরবানের মানুষের দুর্ভোগ দুর্দশা। ইয়াসিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনেকগুলো তথ্য আপনি জানালেন, বিশেষ করে বান্দরবান পাহাড়ি শহর হয়েও কেন সেখানে এই জলাবদ্ধতা কিংবা বন্যা হচ্ছে সে বিষয়ে আপনি জানাচ্ছিলেন। অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম কেন ডুবছে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম নগর এবং জেলা সহ বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যা, এসব নিয়ে আমরা আলোচনা করছিলাম।
এর আগে আমাদের সহকর্মীরা মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন, কেন ডুবছে, কেন বা বন্যা হচ্ছে, এইসব বিষয় নিয়ে জানাচ্ছিলেন। আমরা এই পর্যায়ে একজন বিশেষজ্ঞ মতামত শুনতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা বিরতির আগে আমাদের সহকর্মীদের কথাগুলো শুনছিলাম। তারা জানাচ্ছিলেন মাঠ পর্যায়ের পরিস্থিতি, বিশেষ করে কেন আসলে নগরে জলাবদ্ধতা হচ্ছে, কেন জেলায় বন্যা হচ্ছে। আমরা দুই অংশে যদি আপনার কাছে আলোচনা করতে চাই, প্রথম পর্যায়ে আমি যদি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন ধরে আপনি নিজেও কাজ করছিলেন, যে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা, নানা প্রকল্প বাস্তবায়নের কথা বলা হচ্ছে, নানা উদ্যোগের কথা বলা হচ্ছে, তারপরও আসলে সেটা এই যে সুফল না পাওয়ার পিছনে কি কারণ, আপনার পর্যবেক্ষণ কি বলে? একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, ঠিক মতো শুনতে পাচ্ছি কিনা জানি না, আপনারা শুনতে পারছেন কিনা। জলাবদ্ধতা সম্পর্কে আমরা চট্টগ্রাম নগরের এই প্রকল্পগুলি শুরু থেকে আমরা বলেছিলাম। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আমি আপনার কাছে প্রথমে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চট্টগ্রামে দুটি অংশে ডুবছে, একটা হচ্ছে নগর, আরেকটা হচ্ছে জেলা। এইবার দুর্যোগের মধ্যে আপনি নিজেও দেখেছেন। সেটা হচ্ছে প্রথম অংশে যদি আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, নানা প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরও আসলে মানুষের পর্যাপ্ত সুফল না পাওয়ার পেছনে কি কারণ? না, সুফল নেওয়ার কারণটা বলছি যে এই প্রকল্পটি হচ্ছে অসম্পূর্ণ, মানে এবং ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ বলছি, অসম্পূর্ণ বলছি যে টোটাল জলার মানে ড্রেনগুলিকে এর অন্তর্ভুক্ত করা হয়নি। আর ত্রুটিপূর্ণ হচ্ছে যে এখানকার রিটেনশন পন্ড বা জলাধারগুলিকে 1995 মাস্টার প্ল্যানে যেটা উল্লেখ ছিল, সেটি এই প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়নি। মাত্র 36টি খালকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাও আবার খালের যে উইড, সে উইডের সাথে সামঞ্জস্য রেখে আমাদের রেগুলেটর গুলি করা হয়নি, স্লুইস গেট গুলিকে তাতে ছোট করে ফেলা হয়েছে। কাজে ভাটার সময় যে পানিটা আমি ছেড়ে বের করে দেব, সেই সময় কিন্তু পানিটা খুব ধীরে নামবে। আর হাই লিফট পাম্প যেটা রাখা হয়েছে, হাই লিফট পাম্পও তার ক্যাপাসিটি মোতাবেক এখানে রাখা হয়নি। তবে আমরা আগে থেকেই বলেছিলাম এগুলি অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ, এগুলি সংশোধন না করলে তার টোটাল বেনিফিট পাবেন না। তবে এই প্রকল্পের, চলমান প্রকল্পের আমি মনে করি প্রায় শতভাগই এবার অ্যাকশনে ছিল। শতভাগ অ্যাকশনে থাকার পরও এই সমস্যার সমাধান করতে পারেনি। তাহলে আমাদের কথাটা প্রমাণিত হয়েছে যে এই অসম্পূর্ণতা যদি আমাদের পূর্ণাঙ্গ না করা হয় এবং ত্রুটিগুলি যদি ছাড়ানো না হয়, তাহলে ভবিষ্যতেও আমরা এখান থেকে আর সুফল পাবো না। আর দ্বিতীয়ত আরেকটি সংকট এখানে দেখা দেবে যে এটি রক্ষণাবেক্ষণ কে করবে। এখন খালগুলির নেচার যেভাবে হয়ে গেছে এবং পরিচ্ছন্নতার মেনটেন্যান্সের ব্যাপারটা যন্ত্র নির্ভর হয়ে গেছে, কাজে যে প্রতিষ্ঠান এটা রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করবে, তাকে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দক্ষ হতে হবে। এখন পর্যন্ত কোনো ম্যানুয়াল তৈরি হয় নাই। কোনো প্রতিষ্ঠান মানে জনবল কাঠামোর দিক থেকে যান্ত্রিকভাবে, ম্যানুয়ালগত ভাবে এবং আর্থিকভাবে কোনো প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত প্রস্তুত করা হয় নাই। তো সো দ্যাট ভবিষ্যৎ আমরা সমাধান পেতে হলে আমাদেরকে এই বিষয়গুলি অ্যাডজাস্ট করতে হবে। অসম্পূর্ণতা যা আছে তাকে অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিগুলি যা আছে তা সারাই করতে হবে। অ্যাট দ্য সেম টাইম একটা ম্যানুয়াল তৈরি করে একটা দক্ষ প্রতিষ্ঠান, সক্ষম প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হবে। সেটা যদি করতে পারি তাহলে হয়তো আমরা এইবার যে বর্ষণটা হয়েছিল তা টোটালি কিন্তু মোকাবেলা করা ড্রেনেজ প্রকল্প দ্বারা সম্ভব হতো না। তবে তবে আমরা জনগণের দুর্ভোগ অন্তত 50-60% রিডিউস করতে পারতাম যদি প্রকল্পটি যথাযথভাবে গ্রহণ করা হতো এবং তার ত্রুটিগুলি মুক্ত করা হতো এবং অসম্পূর্ণতা পূর্ণ করা হতো। তাহলে সেক্ষেত্রে জনগণ লাভবান হতো। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনি এই যে নগরের সমস্যাটার কথা বলছিলেন, আমি যদি একটু যেতে চাই যে জেলা পর্যায়ে বা চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক যে ভয়াবহ যে বন্যা, বিশেষ করে অস্বাভাবিক অনেক জায়গায় বন্যা হয়েছে, সেই জায়গায় আমাদের সহকর্মীরা মাঠ পর্যায় থেকে মোটা দাগে কয়েকটা বিষয় বলছিলেন এই যে বন্যার কারণ হিসেবে। যেমন বাঁকখালী নদী, মাতামুহুরী নদী, সাঙ্গু নদী, সেগুলো ভরাট হয়ে গেছে। পাশাপাশি সেখানে বেড়িবাঁধগুলো আসলে টেকসই নয়। তৃতীয়ত হচ্ছে
পাহাড় অঞ্চলে বিশেষ করে পাহাড় কাটার কারণে সেখানে খাল জিরিগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই কারণে গত কয়েক বছর ধরে সেখানে বন্যা হচ্ছে এবং এটা অস্বাভাবিকভাবে বন্যা হচ্ছে। এই বন্যা, এটা হচ্ছে মাঠ পর্যায়ের তথ্য। আপনি একজন প্রকৌশলী হিসেবে এবং আপনি একজন দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করেন, আপনার পর্যবেক্ষণ কি বলে আসলে এই যে চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে দক্ষিণ অংশে হঠাৎ করে এই বন্যা বেড়ে যাওয়ার কি কারণ? বা বিভিন্ন জায়গাতে নদী বা সাগরে নামতে পারেনি, সেই পানিটা কিন্তু একটা বন্যা তৈরি করছে, এবং নামার বিলম্ব যত যত দেরি দেরি হবে, জনগণের ভোগান্তিটা তত হবে। এই জলটা নামিয়ে দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এটা এখনই বিবেচনায় নিতে হবে যে কোথায় কোথায় আমাদের সংকট হয়েছে, কোথায় পানি নামার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এগুলি চিহ্নিত করে যদি ওই জায়গাগুলিতে আমরা পানি নামার ব্যবস্থাটাকে গতিশীল করে দিতে পারি, তাহলে আমরা হয়তো মানুষের দুর্ভোগ কমাতে পারবো। তবে আবার বারবার আমি বলছি, এবার যেমন যেমন 12 ঘন্টায় হলো 412 মিলিমিটার 24 ঘন্টায়, এবং একইভাবে পরের দিন একটি 179 মিলিমিটার। দুইটাই বেশি, দুইটার মধ্যে ফরাক অনেক বেশি, কিন্তু 179 মিলিমিটারও কিন্তু অল্প সময়ের মধ্যে একটা ভারী বৃষ্টিপাত। আর 425টা হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত। অতি ভারী বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত যদি একসাথে হতে থাকে এবং ক্রমাগত কয়েকদিন যাবত, তাহলে আসলে আমাদের ফ্ল্যাট ভূমিতে এই পানিটা দ্রুত নামতে পারে না। আর পাহাড়ি এলাকাতে যখন নামে, তখন ফ্লাডেরও তৈরি হয় সেখানে। সব মিলিয়ে এই সংকটটা তৈরি হচ্ছে। আমার মনে হয় এটাকে উত্তরণ করতে হলে আমাদের জলপথগুলিকে, যেগুলি ভরাট হয়ে গেছে সেগুলি খনন করতে হবে, এবং যেগুলির পারে কোনো বাঁধ নেই, এম্বেকমেন্ট। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আপনি অনেকগুলো বিষয় বলছেন, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা সব সময় দেখি যে উপকূলীয় এলাকাগুলোতে যে বেড়িবাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড, সেই বেড়িবাঁধগুলো আসলে টেকসই হয় না। এক্ষেত্রে আমরা প্রতি বছরই একই সমস্যা দেখি এবং প্রতি বছর আসলে বর্ষায় এই বাঁধগুলো ভেঙে যায়। এগুলো আসলে টেকসই করার কি উপায়, বা আসলে কার কি দায়? আপনি কি আমাকে প্রশ্নটা করেছেন বর্ষার সময় কার কি দায়? এটি যদি প্রশ্ন করে থাকেন, তাহলে আমি আসলে নদীগুলিকে বলতে যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে উপকূলে যে বেড়িবাঁধগুলো তৈরি করা হয় সেই বেড়িবাঁধগুলো আসলে টেকসই হয় না। এই জায়গায় আসলে কার কি দায় আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। স্থানীয়ভাবে স্থানীয় সরকার যেগুলি আছে তাদের, এবং স্থানীয় সরকার তো আবার নদী শাসনের কাজটা করতে পারে না। নদী শাসন কাজটা করতে হয় আমাদেরকে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে। আবার জেলা প্রশাসনের কিন্তু সবাই সাথেই একটা সম্পর্ক বা লিয়াজু মেনটেন করার মতো সুযোগ রয়েছে, এবং জনগণের দুর্ভোগ লাঘব এবং জনগণকে প্রয়োজনীয় মতো সহায়তা প্রদান, এটা কিন্তু জেলা প্রশাসনের কাছে থাকে, এবং তার আর্থিক মজুরটাও জেলা প্রশাসনের কাছে থাকে। এবং কখনো যদি খাদ্য সহায়তা বা অন্য কোনো সহায়তা দিতে হয়, সেই মজুরটা জেলা প্রশাসনের কাছে থাকে। তাহলে এটা দায়ের দিক থেকে আমরা বলবো স্থানীয় সরকার এবং জেলা প্রশাসন, এবং এট দ্য সেম টাইম পানি উন্নয়ন বোর্ড, তাদের কিন্তু ওই সবগুলি প্রতিষ্ঠানে কিন্তু একসাথে তারা দায়বদ্ধ। এবং সকলে যদি একসাথে তাদের কাজগুলি যথাযথভাবে করে, এবং তাদের মধ্যে যদি একটা সমন্বিত ব্যবস্থা থাকে, আমাদের সিগন্যালিং সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত। এখন অনেক আগে থেকেই আমরা প্রস্তুতি নেওয়ার জন্য সিগন্যালগুলি পাই, কখন ভারী বর্ষণ হবে, কখন অতি ভারী বর্ষণ হবে, এই সিগন্যালটা আমরা পাই। কখন পাহাড় ধস হবে, এই সিগন্যালের একটা বিশেষ কিছু আমরা আগে থেকে এখন অনুমান করতে পারি। কোন ধরনের বৃষ্টিপাত হলে পাহাড় ধস হতে পারে, ওই অনুমানগুলি করতে পারি আমরা। আমরা আমাদের আগের চেয়ে আমরা অনেক বেশি ইকুইপড, আবহাওয়া দপ্তর আগের চেয়ে অনেক বেশি উন্নত। তোদের আমার মনে হয় এই যে বাকি দপ্তরগুলি বললাম, এই দপ্তরগুলি শুধু বর্ষাকালে না, অন্য সময় যদি তাদের প্রস্তুতিগুলি সম্পন্ন করে এবং বর্ষার সময় এসে তাদের যদি ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখতে পাই, তাহলে আমার মনে হয় যে আমাদের এই দুর্ভোগ অনেকটুকু সহনীয় পর্যায়ে নিয়ে নেমে আসবে, এবং আমাদের দেশ বন্যার দেশ, প্লাবনের দেশ, ঝড়ের দেশ, আমরা এটা থেকে মুক্তি পাবো না। কিন্তু জনদুর্ভোগকে সহনশীল পর্যায়ে রাখার এই যোগ্যতাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। আমার মনে হয় যে এইভাবে যদি আমরা সবাই দায়িত্ব পালন করি, তাহলে আমরা এটি অর্জন করতে পারবো। প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আমি যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, এই যে আপনি অনেকগুলো বিষয় বলছিলেন, এই যে বন্যা হচ্ছে বা নগরে জলাবদ্ধতা হচ্ছে, সবগুলো মিলে যদি আমি বলি এই দুর্যোগের পিছনে আসলে মানব সৃষ্ট কারণগুলো কতটা দায়ী? মানে আপনি কি জলাবদ্ধতায় মানব সৃষ্টি কতটুকু এটা আপনি বলতে চাচ্ছেন?
হ্যাঁ, আমি জলাবদ্ধতা সম্পর্কে যদি বলে থাকেন, চট্টগ্রাম নগরের এবং চট্টগ্রাম শহরের নগরের বাইরে নগরের কথা যদি বলি, আমাদের আহ, ভালো বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রাম শহরে নাই। অ্যাট দ্য সেম টাইম জনগণকে বর্জ্য বিষয়ক তাদের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা পরিবর্তন করার জন্য কোনো মোটিভেশনাল ওয়ার্ক বা ল এনফোর্সমেন্টের কাজ আমাদের কাছে দৃশ্যমান নয়। এবং এদিক থেকে আমাদের নালাখালের মধ্যে যেটা সিটি কর্পোরেশন বলছে যে 3,000 টন বর্জ্য তারা প্রতিদিন নেয়, তার মধ্যে 1,000 টন নিতে পারে, 2,000 টন নেয়, 1,000 টন নিতে পারে না। তো তাদের মধ্যে হিসাবের গোলযোগ থাকলে সেখানে আজকে কমবে, আবার নেওয়ার সময় কিছু আবার পরে থাকে বা হিসাবের কোনো গোলমাল থাকার কারণে আমার মনে হয় প্রতিদিন প্রায় 2,000 টন আমাদের নালাখালে পতিত হয়। তো কাজে এখানে আমার এই মানুষরা যে বর্জ্য ফেলে, ড্রেনকে যে মানুষ ডাস্টবিন মনে করে, এই কালচারটা একটা দিনের পর দিন এটা প্র্যাকটিস করার কারণে একটা কালচারে পরিণত হয়েছে। এখান থেকে মোটিভেশনাল ওয়ার্ক এবং এনফোর্সমেন্ট ওয়ার্কটা করতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি গ্রাম অঞ্চলে দেখি, যেখানে নদীগুলি আছে, নদীগুলি অনেক জায়গায় ফ্ল্যাট হয়ে ভরাট হয়ে গেছে। যখন বর্ষার সময় অনেক পানি আসে, সেই পানি আমরা সেখানে সংকুলন করতে পারি না বা পানি প্রবাহটাকে নিশ্চিত করতে পারি না, কথা কথা প্রতিবন্ধকতা। আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে নিচু অঞ্চলগুলি প্রচন্ডভাবে ভরাট করে ফেলা হয়েছে। ভরাট করে ফেলার কারণে যে জোয়ার ভাটার পানি যে গড়িয়ে গড়িয়ে নিচু এলাকা আগে পূর্বে, প্রকৌশলী দেলোয়ার তারপর আমি মজুমদার, আমরা সময় থাকলে হয়তো সেই কাজ থেকে আপনার ফিরে আসতে বিশ্লেষণ আরো বিস্তারিত শুনতে পারতাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সেই সঙ্গে বন্যা পীড়িত মানুষের পাশে যার যা সামর্থ্য আছে তা নিয়ে দাঁড়ান। ভালো থাকুন সবাই।